না মানে, তুই শিওর তোর আর ভাইয়ার মধ্যে কিছু নাই? শতভাগ। তুই আবার কেন এসব নিয়ে পড়লি বলতো? না আসলে ছাদে ওই যে পড়ে যাওয়া তারপর ধরে ফেলা, ভাবলাম কিছু একটা কেমিস্ট্রি তো আছে, কিন্তু আমি জানতে পারতেছি না। তীরা আশঙ্কিত হয়ে উঠল। নিশাদ ছাদে ঘটনা দেখেছে? সে কি তীরাকে ভুল বুঝবে এখন? সে কি মনে করবে তীরা কতটা নির্লজ্জ যে নিয়নকে ভুলে এখন আরেকজনের সাথে সম্পর্কে জড়ানোর চেষ্টা করছে? তীরা ঘাবড়ালো। নিশাদ আলতো করে ধাক্কা দিতেই খানিকটা ভয় পেয়ে সরে বসলো সে। তীরা, কি হলো তোর? ভয় পেলি কেন এমন? কিছু না, আমি বাসায় যাব, একটা জরুরি কাজ মনে পড়েছে। আরে, এক্ষুনি কেন যাবি? এখনো তো খাওয়া দাওয়াই করিসনি। মা মোটেও ছাড়বে না তোকে। আমি তো রুমের দরজা দিয়ে গেলাম, ড্রয়িং রুম দিয়ে যাব না। এই তুই একটু আন্টিকে ম্যানেজ করে নিস। নিশাদকে আর একটা কথাও বলতে দিল না তীরা। চুপচাপ দ্রুতগামী রেলের মতো প্রস্থান করলো। নিশাদ অবাক দৃষ্টিতে তাকিয়ে তীরা যাওয়া দেখলো। তীরা একটা অদ্ভুত ব্যবহার তো কখনো করেনি তার সাথে। হঠাৎ কি হলো? তীরা রিকশায় বসে দুহাত মুখে ঢেকে নিল। নিঃশ্বাস আটকে আসছে তার। নিয়নের সাথে ব্রেকআপের পরবর্তী মুহূর্তগুলো ভেসে উঠছে, যখন আবির ভাইয়া তাকে কল করেছিল। সেই 10 মিনিটের ফোন আলাপের কথা ভাবতে তীরা এখনো শঙ্কায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আবির ভাইয়া বলেছিল নিয়ন নাকি তীরাকে জঘন্য বলেছে। তীরার চরিত্রে ঠিক নেই, একজন দিয়ে হয় না। এই কথাগুলো তীরা কাউকেই বলতে পারেনি, নিশাদকেও না। কথাগুলো নিজের মাঝেই লুকিয়ে রেখেছে সে। যতবার নতুন করে কারোর সাথে সম্পর্কে জড়ানোর কথা ভেবেছে, তখন এই কথাগুলো তার কানে ঝংকার তুলেছে। তীরা আবিরের কথায় বিশ্বাস করতে পারেনি কখনো, তবুও কষ্ট ঠিকই পেয়েছে। তীরা প্রতি মুহূর্ত শুধু দোয়া করেছে নিয়ন যদি সত্যি কথাগুলো বলে থাকে, তবে তা যেন কেবল দূরে থাকার জন্য হয়ে থাকে। তীরা অসহায়ের মতো কল করলে নিয়নের রুক্ষতার মাঝেই হুটহাট ভালোবাসি বলা তীরাকে ক্ষীণ আশা দিয়ে গেছে। তীরা এগোতে পারেনি, এগোনোর চেষ্টাও করতে পারছে না এখন। আজ নিশাদের বলা সামান্য কথাতেও সে মারাত্মক প্রভাবিত হয়ে পড়েছে। তীরা অনুভব করতে পারছে তার মেন্টাল হেলথের সম্পূর্ণ তছনছ করে চলে গেছে নিয়ন নামটা। তিল তিল করে মানুষটা যন্ত্রণা দেয় উপযুক্ত শিক্ষক হতে পারত সে। এত কিছুর পরেও তীরা কেন যেন নিয়নকে ঘৃণা করতে পারে না। তীরা মন বলে নিয়ন না থাকলে সে জীবনে বড্ড দুর্বল হয়ে থাকতো। এখন হয়তো দুর্বলতা শুধু নিয়নের প্রতি, কিন্তু আগে প্রতি ক্ষেত্রেই তার ছিল। তীরা দীর্ঘশ্বাস ফেলল। হাতে নিয়নের দেয়া আংটিটা। তীরা আংটিটা খুলল, রিক্সাওয়ালাকে বলে রিক্সা থামালো। বাড়ির কাছাকাছি এসে পড়েছে। ব্রিজ পেরুলি বাড়ির মূল রাস্তা। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ব্রিজের উপরে দাঁড়ালো তীরা। নদীর প্রবাহমান জলের দিকে অপলক তাকিয়ে অতঃপর আংটিটার দিকে তাকালো। এক পলকে ব্যবধানে আংটিটা তীরার হাত থেকে হতে নদীর জলে পতিত হলো। নদীর অতল গভীরে হারাতে ক্ষণিক্ষণ সময়টুকু লাগলো না। তীরা ব্রিজের উপরে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে কেবল পর্যবেক্ষণ করলো মুহূর্তটা। এ আংটিটা হারানোর যন্ত্রণা একসময় সে কান্না করেছিল দীর্ঘক্ষণ, অথচ আজ কোনো অনুভূতি নেই তার মনে। তোমার উপস্থিতি আমার জীবনে আংটির ন্যায়ই হারালো নিয়ম। অনেক পড়েছি আমি, এবার সময় হয়েছে এই দহন থেকে বেরোনোর। একটা মানুষের তোমার থেকে নাটক শেখা উচিত নিয়ন। জীবনটা তোমার কাছে স্ক্রিপ্ট, অনুভূতির কথাগুলো স্ক্রিপ্টের তোমার। এখন তোমার এই মিডিয়া জগৎ থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। তীরা হাসলো কিঞ্চিত। এ হাসি বোধ হয় একটু প্রশান্তির। নিয়ন নামক মানুষটার থেকে চিরতরে নিজেকে মুক্ত করার যে সিদ্ধান্ত তীরা নিয়েছে, তা ভেবে তীরার ঠোঁটের কোণায় প্রসারিত হলো। তীরা সেখানেই দাঁড়িয়ে ফোন থেকে নিয়নের সমস্ত ছবি ডিলিট করলো। নিয়ন সংক্রান্ত যা কিছু ছিল সব শেষ করার পর তীরা অনুভব করলো একটু হালকা অনুভব হচ্ছে। একটা অনর্থক বোঝা দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানোর প্রহর থেকে নিজেকে মুক্ত দিল তীরা। তীরা কোথায়? খেতে ডাক ওকে, একসাথে খাই। নাহার বানু খাবার বাড়তে বাড়তে বলে উঠলেন, মা, ওর কি জানি কাজ পড়ে গেছে তাই চলে গেছে।
নিশাতের কথা শুনে অর্ণব খাওয়া থামিয়ে ক্ষণিক তার দিকে তাকালো। সত্যি কাজ পড়েছে নাকি তীরা তাকে এড়িয়ে যেতে চাইলো? তোর কি আক্কেল নাই নিশাত? ওকে এভাবে যেতে দিলি কেন তুই? বস, আমি তোর প্লেট নিয়ে আসছি। নিশাত মন খারাপ করে অর্ণবের মুখোমুখি চেয়ারটাতে বসলো। তীরা কেন চলে গেছে? নিশা তো কি আমি এখানে আসার কারণে? না ভাইয়া, সেরকম কিছু না। ও হঠাৎ আপসেট হয়ে পড়লো কেন যেন, তাই আমাকে কিছু বলতেও দেয়নি, চুপচাপ চলে গেল। আচ্ছা, আমারও একটু কাজ আছে। খাওয়া শেষ। আমার আন্টিকে বলবে এখন যেতে দিবে না। তুমি ম্যানেজ করো প্লিজ। টাটা। নিশাত পেছন থেকে অর্ণবকে ডাকলো বেশ কয়েকবার, কিন্তু সে না শুনে চলে গেল। নাহার বানু এসে দেখে অর্ণব নেই। তিনি নিশাতের দিকে তাকালেন। নিশাত মনে মনে তীরা এবং অর্ণবের উপর দুনিয়া শুদ্ধ রাগ করে বসলো। এই দুই লাইলি মজদুর চক্করে সব ঝাড়ি আমার খাওয়া লাগবে। আজব পাগল ভাই এরা, একদম মেড ফর ইচ আদার। নিয়ন ভাইয়া টেক্সট করেছিল। নিশাতের কথায় তীরার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে ফোনের স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখছে। শুনেছিস কি বললাম? কি বলেছে সে? লম্বা একটা প্যারাগ্রাফ। একজন মেয়ের খেয়াল তার বাবার পরে যে পুরুষ রাখতে পারে সে অবশ্যই মেয়েটির প্রেমিক। আরো কি কি জানি দেখ তুই। নিশাতের কথায় তীরা আচমকা হেসে উঠল। নিশাত বিস্মিত দৃষ্টিতে তীরার দিকে তাকালো। তীরার হাসি থামছে না। এমন পাগলের মতো হাসা দেখে বিরক্ত লাগছে নিশাদের। পাগলের মতো কেন হাসতেছিস তুই? বিয়ে ঠিক হয়েছে তোর? আরে না, আমার ফোনের দিকে তাকা, তাহলেই বুঝবি। নিশাত কপাট রাগ দেখিয়ে ফোনটা নিয়ে স্ক্রিনে তাকালো। বেলা বোস পেজ থেকে হুবহু এমন একটা পোস্ট দেওয়া হয়েছিল একদিন আগে। তার মানে ভাইয়া এই পোস্ট কপি করে পেস্ট করেছে? পোস্টটা হুট করে সামনে এসে ভালোই হলো। অনেক দিন পর মন খুলে হাসলাম। আমি ভেবেছিলাম মন থেকে বলেছে তোকে নিয়ে। নিশু, ও যদি শুধু এইটুকু বলতো যে আমি তীরার খেয়াল করব, সেটুকু যথেষ্ট ছিল আমার জন্য। ওই একটা লাইন লেখার চেয়ে কপি করা যার কাছে বেটার মনে হয়েছে তার জন্য আর কত নিজেকে দুঃখ দিব বল? সে তো নিজের সত্যি আমায় জানাতে চায় না, আমি কেন জোর করব বল? সবকিছু নতুন করে শুরু করব। নিয়ন নামের মানুষটার অস্তিত্ব আর আমার জীবনে রাখতে চাই না আমি। ওর মনের মানুষকে নিয়ে সুখে থাকো। তুই কিভাবে জানি ভাইয়া জীবনে অন্য কেউ আছে? 3 বছর ধরে একজন মানুষের সোশ্যাল অ্যাকাউন্ট স্টক করার ধৈর্য যার আছে তার এতটুকু বোঝার ক্ষমতাও আছে। নিয়ন সবসময় বলতো ওর লাইফটা সোশ্যাল মিডিয়া পাবলিক করা, ওর সব পোস্টই পাবলিকলি করতো। সুতরাং না বোঝার তো কিছু ছিল না। মেয়েটা নিয়নের কলিগ, সেম ইনস্টিটিউটে পড়তো ওরা। তোর ভালোবাসা এত বছরে একটুও কমেনি তীরা। তুই নিজেকে ধোকা দেওয়ার চেষ্টা করছিস। তীরা দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে অনেক ধোকা দিয়েছে সে। এখন আর নিজেকে নিয়ে খেলা করার সময় না। আমার জীবনের নিয়ন ফিরুক এটা আমি চাই না। আমি কখনো আর ওকে মেনে নিতে পারবো না। মেনে নেওয়ার ক্ষমতা থাকলে আমি ওকে ফেরাতাম না, কিন্তু আমার মন সব সময় আমায় আটকেছে। বারংবার নিয়নের ভালোবাসি বলাটা আমায় দুর্বল করেছে, কিন্তু আমার পক্ষে সম্ভব না ফিরে যাওয়া। তুই প্লিজ ওকে ব্লক কর। আচ্ছা, তুই প্যারা খাস না, অর্ণব ভাইয়ের সাথে সেটিং করে নে। না, আমি নিয়নের কাছে ফিরবো না। তোর অর্ণব ভাইয়ের সাথে আমার কিছু হবে, এইসব চিন্তা বাদ দে। আসছিলাম কুইজের জন্য প্র্যাকটিস করতে, আর এসব গল্প করতেছি। উফ। নিশাত নিজের কপালে হাত দিয়ে আলতো করে বাড়ি দিল। অতঃপর ফোন রেখে বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তীরা বসে বসে ফোন থেকে জিকে দেখতে লাগলো। কুইজটাতে পার্টিসিপেট করার ইচ্ছে ছিল না তীরার। শেষমেশ ভাবলো রাজশাহী যাওয়ার এখনো অনেকটা সময় বাকি আছে। নিজেকে এখন একটু ব্যস্ত রাখা দরকার। গ্রুপের বাকিরা তাও বাসায় বসে পড়তেছে, তোর এখানে এসে আমার পড়াই হচ্ছে না। নিশাতের বাচ্চা, যা তো তুই, বের হ বাড়ি থেকে। তাই বলে এভাবে দাঁড়িয়ে দিবি? তাহলে চুপ করে বসে পড়। এই চল দুজনে শাড়ি পরে ছবি তুলব। মাথা কি পুরাই গেছে তোর? না চল। তীরাকে ছেলে তুলল নিশাত। রাজি করতেও খুব একটা সময় লাগলো না। তীরা ওয়ার্ড্রোবে শাড়ি খুঁজতে লাগলো। ওয়ার্ড্রোবে বড় তো 3-4টি শাড়ি আছে। তীরার মা শাড়ি পরেন না। বিয়ের সময়কার শাড়ি সব গ্রামের বাড়িতে রাখে। খুঁজে খুঁজে নীল রঙা আর লাল রঙা দুটো শাড়ি পেল তীরা।
শাড়ি দুটো বিছানায় মেলল। লালটা তুই পর, নীলটা আমি পরবো। এই, আমি লাল শাড়ি পরবো না। নিশু শোনা আমার, লাল শাড়ি আমি পরবো না কোনোভাবেই। তুই এইটুকু করতে পারবি না আমার জন্য? নিশাতের ইমোশনাল টর্চার থেকে নিজেকে বাঁচাতে পারল না তীরা। উপায় না পেয়ে তীরাকে লাল শাড়িটাই পরতে হলো। এই শাড়িটার সাথে অল্প বিস্তর স্মৃতি জড়িয়ে আছে। এই শাড়ি পরেই নিয়নকে একবার ভিডিও কল করেছিল তীরা। নিয়ন বলেছিল তীরাকে একদম ঠিক তার বউ বউ লাগছে। এখন কোথায় সেসব কথা? হারিয়েছে দূর মেঘের আড়ালে, নাকি একজোড়া জুতো দ্বারা পিষে ফেলা হয়েছে সেসব আবেগের ফুলগুলো। ছবি প্রায় কম করে হলেও 50টা উঠানো হলো। বেশিরভাগ নিশাতের তুলেছে, সেলফির সংখ্যা বেশি। ছবিগুলো ভালোই লাগছে। তীরা ভেবেছিল লাল রঙের শাড়িতে তাকে বোধহয় অদ্ভুত লাগবে, খুব একটা খারাপ লাগছে না। দেখেছিস, তোর এই লাল শাড়িতে সেই লাগতেছে। তুই পড়ার জন্য আসছিলি, পড়া বাদ দিয়ে সব করছিস তুই। দূর, এই তোরে ট্যাগ করে দিয়ে দিলাম। ফ্রেন্ড সার্কেলের বাইরে সবাইকে হাইড করবি? নিশাত মাথা নেড়ে সম্মতি জ্বালালো। অর্ণবকে হাইড করার কথা তার মাথায় আসলো না। বলতে গেলে অর্ণবের ব্যাপারটা সে ততটা ধ্যান দেয়নি। তীরার বন্ধুর বাইরে মোটামুটি সবাই হাইড করে দিয়ে দিল। মুসিবতটা হলো রাতে। অর্ণবের একটা টেক্সট তীরার অস্তিত্ব সূচনা। লাল শাড়ি তোমাকে এভাবে মানাবে না তীরা, সাথে একটা বড় থাকলে তখন মানাবে। আপনি কোথায় দেখলেন? তোমায় বলবো কেন সেটা? আজব লোক তো আপনি। আজবই তো, ডাক্তারদের আজবই হতে হয়। নর্মাল হলে তো মানুষ কষাই বলতে পারে না। আমি সেটা মিন করিনি। আমি জানি। এই একটু দাঁড়াও, একটা এমার্জেন্সি আছে। তীরা আর কোনো টেক্সট করলো না। কি ইমার্জেন্সি আছে জিজ্ঞাসা করার ইচ্ছা থাকলেও নিজেকে দমালো সে। যেচে বিরক্ত করার অভ্যেসটা রাখা উচিত না। বলেছে যখন ইমার্জেন্সি, তখন পরে জেনে নিলেও চলবে। তীরা এখন আর কারোর সাথে খুব বেশি মিশতে ইচ্ছে করে না। ভয় হয় প্রতি মুহূর্তে। ফোনের দিকে তাকালো সে। 9:18 বাজে, এখনো তারান্নুম বেগম আসেনি। অফিসের কাজের চাপ বুঝতে পারছে তীরা। তন্নি টিভি দেখতে পাশের ঘরে। তীরা বিছানায় হেলান দিতেই অল্পক্ষণের মাঝে ঘুমিয়ে গেল। একবার ঘুমালে বাড়ি শুদ্ধ ভূমিকম্প হয়ে গেলেও তাকে তোলা যেত না আগে, কিন্তু এখন সামান্য শব্দ কেঁপে ওঠে সে। কি দারুণ পরিবর্তন এনে দিয়েছে নিয়ন তার জীবনে। আর যাই হোক, একটু সাহসী তো বানিয়েছে মেয়েটাকে। মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়ে বুঝিয়েছে কিভাবে একা চলতে হয় শিখে নাও। তীরা নিয়নের প্রতি কৃতজ্ঞ। নিয়নের বলা প্রতিটা কথার ভিড়ে তীরা অনেক কিছু শিখেছে। কখনো ধন্যবাদ জানানোর সুযোগটা হয়তো হয়নি, তবু তীরা কৃতজ্ঞতা বোধটা রেখেছে। রাত 2:30 নাগাদ তীরার ফোন বেজে উঠল। তীরা চমকে ঘুম থেকে উঠল। মেসেঞ্জারে কল করেছে অর্ণব। ওয়াইফাই অন থাকায় কলটা এসেছে। তীরা কল কেটে দিল। এত রাতে ফোনে কথা বলার দুঃসাহসে কল্পনাতেও আনতে পারবে না। কল কেন? কোনো দরকার আছে? ঘুমিয়েছিল, সরি। 2:30টার দিকে কি মানুষ জেগে জেগে মহাভারত দেখে? আরে সরি বললাম তো ম্যাডাম, এত রাগ কেন? আপু পানি মে যাও, ছাপাক। ইনস্টাগ্রাম রিলস মাথার মধ্যে ঢুকাই রাখছো? এত বাচ্চাই তুমি? তো বাচ্চাই তো, আপনার মতো বুড়ো নাকি? তুমি আমাকে আরো আগে খুঁজে ফেলে এখন আমাদের একটা বাচ্চা থাকতো। এক্সকিউজ মি? এই সরি, আই মিন তুমি বিয়ে করলে এই বয়সে তোমার একটা বাচ্চা থাকতো। রাত 2:30টার দিকে আপনার এসব কথা বলার সময় হলো? ওকে, সিরিয়াস কথা তীরা, তুমি কি আমায় পছন্দ করো? এসব কোন ধরনের? যদি করে থাকো তাহলে এক্ষুনি বলে ফেলো, আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করব না। এখন না বললে পরে হ্যাঁ বলার সুযোগটাও পাবে না, ইভেন আমাকে খুঁজেও পাবে না। আমি পছন্দ করি না আপনাকে। ওকে, আল্লাহ হাফেজ। অর্ণব কিছু না বলেই অফলাইনে গেল। তীরার মাথা ঝিমঝিম করছে। এতক্ষণ ধরে হচ্ছিলটা কি তার সাথে? তীরার বিশ্ববিদ্যালয় জীবনটা নিরলস ভাবেই শুরু হলো। রাজশাহীতে এসে তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি। তারান্নুম বেগমের এক কলিগের মেয়ে এই ভার্সিটিতেই পড়ে। তার সাথে থাকার ব্যবস্থা হলো তীরার। প্রথম বছরটা হলে থাকতে নিষেধ করেছে সবাই। তীরা যে আপুর সাথে থাকে তার নাম ঐশী, বড্ড মিশুক স্বভাবের সে। এবার 3rd ইয়ারে পড়েছে। তীরা
ইন্ট্রোভার্ট হলেও অল্প সময়ে বন্ধুত্ব জমেছে দুজনের। তীরা খুব একটা ক্লাস অ্যাটেন্ড করে না এখন। গুরুত্বপূর্ণ ক্লাস থাকলে একটু মনোযোগ দেয়। মাত্র এসেছে, তাই এখনো মানিয়ে নিতে পারেনি। ঐশী আবার এদিক থেকে তার বিপরীত। ভার্সিটির মিস দেয়া তার স্বভাবে নাই, তবে ক্লাস করার জন্য না। ঐশীর ফ্রেন্ড সার্কেলটা বিশাল বড়। তাদের আড্ডাই জমে ভার্সিটির মাঠে। এই আড্ডা সহ ঐশীর ভার্সিটি যাওয়ার কারণ। তাছাড়া বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করার বেলাতেও তো তার এক পায়ে খাড়া। আজও তীরার গুরুত্বপূর্ণ কোনো ক্লাস নেই। সকাল থেকে ঘরেই বন্দি সে। বাইরের হাওয়া অস্বস্তি বোধ হয় তার। এখন কারো সাথে ঠিকমতো কথাও হয় না। বাড়িতে যোগাযোগ অনেকাংশে কমিয়ে দিয়েছে। নিশাতের সাথেও কথা কম বলার চেষ্টা করেছে সে। আর অর্ণব, তার সাথে তো সেদিনের পর আর কথাই হয়নি। তীরা চায়নি যোগাযোগ করতে। অর্ণব সেদিনের অদ্ভুত ব্যবহারটা তীরার মনে দাগ কেটেছে। অর্ণবকে এক মুহূর্তে তার জন্য খুব পজিটিভ মনে হয়েছিল তীরার। ভাবনার বাক্সটা মিলে নানান কথা চিন্তা করেছিল তীরা। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। ঐশী এসেছে বুঝতে পেরেছে তীরা। দরজাটা খুলে দিল। ঐশী ক্লান্ত ভঙ্গিতে এসে সোফায় হেলাম দিল। তুই ভার্সিটিতে যাস না কেন? বাড়ি থেকে এসেছিস বুঝতে পারছি, কিন্তু এখন অভ্যেস না করলে তো তোর বন্ধুই হবে না। অ্যাটলিস্ট আমার সাথে তো ঘুরতে পারিস। তোমার যত বড় ফ্রেন্ড সার্কেল, তার মধ্যে আমি চাপা পড়ে যাব। তাহলে ক্যাম্পাসে যা, বন্ধু বানা। একা কতদিন? আচ্ছা শোন, আজ সন্ধ্যায় ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে। একটা গ্রুপ আসছে কালচারাল ফেস্টিভ্যালের জন্য। তুই তো যাস না ক্যাম্পাসে, খোঁজও রাখিস না। আজ সন্ধ্যায় আমার সাথে যাবি, দুজন শাড়ি পরে যাব। আমার শরীরটা এই বাহানা রোজ দেস তুই। আজ যদি না যাস তাহলে আমি রান্নাবান্না কিছু করব না, তারপর রোজ নুডলস খেও। আরে আপু, রাগ করো না। আমি তো শাড়িটাই পরি না, আনিও নি এখানে। এমনি ড্রেস পরে যাই আমি। আমার শাড়ির অভাব? অনেক শাড়ি আছে, তুই পছন্দ কর কোনটা পরবি। দেখ এখন 2:30 বাজতেছে, 3টার মধ্যে আমাকে ফাইনাল কর। কিন্তু তুই কিন্তু মার খাবি তেরা। আচ্ছা আচ্ছা, দেখছি। ঐশী বেশ কয়েকটা শাড়ি তীরাকে ধরিয়ে দিয়ে গেল। এতগুলো শাড়ির মধ্যে কোনটা পরবে বুঝে উঠতে পারলো না তীরা। শেষমেশ একটা নেভি ব্লু ধরনের রং ছিল, সেটা বেশ ভালোই লাগলো তীরার। পরক্ষণে মনটা ভালো হয়ে এলো। এত গাঢ় রং নিশ্চয়ই তাকে মানাবে না। হালকা কিছু দেখা উচিত। কিরে, তোর পছন্দ হলো কোনটা? এই নেভি ব্লুটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমায় মানাবে না আপু। অন্য কোনোটা দেখছি আমি। মানাবে না কেন? ভালোই তো লাগতেছে। শ্যামবর্ণাদের হালকা রঙে মানায়, এসব গাঢ় রঙে ক্যাটক্যাটে লাগে। পাগল, তোর যেটা ভালো লেগেছে সেটাই পর। এটা পরলে তোকে সুন্দর লাগবে। মানাবে না ভেবে যেটা বাদ দিবি, সেটাতেই তোকে বেশি মানাবে। জিনিসটা তোর পছন্দের। তীরা মাথা নাড়ল। নিয়নের কথা মনে পড়লো হঠাৎ। বাড়িতে মানবে না এই কথাটা ঠিক কি পরিমাণ তীরাকে আহত করেছে এক সময়, তা সে কাউকে বোঝাতে পারেনি। এখন তো পছন্দের জিনিসটাও নেই। তীরা আর এসব নিয়ে স্ট্রাগল করতে চায় না। পরিবারের ইচ্ছেতেই বিয়ে করবে সে। যদি কখনো বিয়ে করতে হয়, কারো প্রেমে পড়ে বাড়ির মানবে কিনা এ দুশ্চিন্তায় আর নিজেকে তিলে তিলে শেষ করার দুঃসাহস তার নেই। সন্ধ্যা নাগাদ ঐশী তীরাকে নিয়ে বেরোলো। শাড়িটা সামলাতে হিমশিম খাচ্ছে। অভ্যেস নেই বলে কথা। আপু, শাড়ি পরার কোনো দরকার ছিল কি? অবশ্যই। দেখ কি সুন্দর সাজানো সবকিছু। চল তোর কয়েকটা ছবি তুলবো। আমার ইচ্ছে করছে না, এমনি ঘুরে চলো। আমার বন্ধুদের সাথে পরিচয় করাতাম তোকে, কিন্তু ওরা ওদের হাউস পার্টি নিয়ে ব্যস্ত। তুমি যাওনি কেন? ভার্সিটি লাইফের বন্ধুত্ব খুব অদ্ভুত হয় তেরা। এখানে তুই স্কুল লাইফের মতো সেলফলেস বন্ধু পাবি না। পুরো ফ্রেন্ড সার্কেলটাকে হয়তো আমি পরিবার ভাবি, কিন্তু ওদের কাছে আমি এরকম আউটসাইডার। এসব জেনেও ওদের ছাড়া থাকতে ইচ্ছে করে না। মায়া পড়ে গেছে। মায়া খুব ভয়ঙ্কর জিনিস আপু, সব তছনছ করতে পারে। ভালো বলেছিস, চল স্টেজের আশেপাশ থেকে ঘুরে আসি। তীরা সামনে হাঁটতে হাঁটতে বারবার নিচের দিকে তাকাচ্ছে, শাড়ির কুচি ঠিকঠাক আছে কিনা। এ ভয়ে নিশ্চয়ই পরপর তাকে জ্বালাচ্ছে। শাড়ির কুচির দিকে ধ্যান দিতে দিতে হঠাৎ সামনে তাকিয়ে তীরা দেখলো ঐশী আশেপাশে নেই। ভিড়ের মাঝে একা ঐশীকে কি করে খুঁজবে বুঝতে পারছে না তীরা। প্রচন্ড নার্ভাস লাগছে তার। করুণ দৃষ্টিতে আশেপাশে চোখ ঘোরাতে এক পরিচিত মুখের দৃষ্টি আটকালো তার। নিয়ন। তীরা চোখ কচলালো। নিয়ন হ্যালুসিনেশন আবার হচ্ছে? চোখ কচলে
তীরা বুঝতে পারলো না, হ্যালুসিনেশন না, এটা সত্যি। নিয়ন সত্যি এখানে এসেছে, কিন্তু কেন? নিয়নের হাতে ক্যামেরা। নিয়ন কি সিনেমাটোগ্রাফির জন্য এসেছে? অসহায় ভঙ্গিতে সেখানেই দাঁড়িয়েছিল তীরা। আচমকা ঐশী এসে তার হাত টেনে ধরলো। কি রে, তুই এখানে মূর্তির মতো কেন দাঁড়িয়েছিলি? তোমায় খুঁজছিলাম। ও আচ্ছা। আপু, স্টেজের সামনে ক্যামেরা হাতে ওনারা কারা? ভার্সিটির? আরে না, ওনারা এই পুরো অনুষ্ঠানের ডেকোরেশন এবং ভিডিওগ্রাফির দায়িত্বে আছেন। ওনাদের অফিসের নামটা ভুলে গেছি, অফিসটার সুনাম শুনেছিলাম। ও আচ্ছা। তুই এখানে দাঁড়া, আমি আসছি।